বিশ্ব রাজনীতির গোপন খেলা। বাংলাদেশের মসনদে জামায়াতকে বসাতে মরিয়া ৫ পরাশক্তি। আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহলে এমন এক গভীর ও চাঞ্চল্যকর খেলা এখন সর্বোচ্চ তৎপরতায় চলছে, যার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বাংলাদেশ। বিশ্বের কয়েকটি সুপার পাওয়ার ও প্রভাবশালী রাষ্ট্র লোকচক্ষুর অন্তরালে একটি সুদূরপ্রসারী ও সুসংগঠিত লক্ষ্য নিয়ে কাজ করছে, যা শুনলে কেউ কেউ হয়তো অবিশ্বাস করলেও বাস্তবে তার প্রমাণ দিন দিন স্পষ্ট হচ্ছে। তাদের একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পালে এক নতুন হাওয়া লাগানো। আরও ভালোভাবে বললে, এই শক্তিগুলো চায় আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক মসনদে আসীন হোক বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দাবিকে অনেকেই হয়তো ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কূটনৈতিক চাল, গোয়েন্দা তৎপরতা এবং সাম্প্রতিক সময়ের দৃশ্যমান পদক্ষেপগুলো যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে উঠে আসে এমন কিছু উদ্বেগজনক তথ্য যা আপনার চিন্তার জগৎকে আমূল পাল্টে দিতে পারে। এই মুহূর্তে বিশ্বের অন্তত ৫টি প্রভাবশালী দেশ, যাদের স্বার্থ এবং মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও তারা একটি অভিন্ন লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে: জামায়াতে ইসলামকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা। এই তালিকায় পাকিস্তান, তুরস্ক কিংবা চীনের মতো দেশের উপস্থিতি হয়তো অনেকের কাছে অপ্রত্যাশিত নয়, কিন্তু যখন এমন একটি দেশের নাম সামনে আসে যা শুনে আপনি হয়তো নিজের কানকেও বিশ্বাস করতে চাইবেন না, তখন বোঝা যায় ভূ রাজনীতির এই খেলা কতটা জটিল রূপ নিয়েছে। বাংলাদেশের রাজনীতি আর কেবল ঢাকার রাজপথ বা স্থানীয় দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলে সীমাবদ্ধ নেই। এটি এখন আন্তর্জাতিক দাবার বোর্ডের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটি। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং প্রভাবশালী কূটনৈতিক মিশনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি তাদের সমর্থন এবং আগ্রহ প্রকাশ করছে, আর সেই দলটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন এই পরাশক্তিগুলো হঠাৎ করে জামায়াতকে ক্ষমতার কাছাকাছি দেখতে আগ্রহী? এই আকাঙ্ক্ষার পেছনে লুকিয়ে আছে তাদের নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ, আঞ্চলিক আধিপত্যের লড়াই এবং কৌশলগত ভারসাম্যের জটিল সমীকরণ। যে ৫টি দেশের মুখোশ উন্মোচনের দিকে আমরা প্রথমে দৃষ্টি দেব, তার মধ্যে প্রথমেই উঠে আসে পাকিস্তানের নাম। আপাত দৃষ্টিতে এটি খুব বেশি আশ্চর্যজনক মনে না হলেও তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের ধরনটি রীতিমতো চমকপ্রদ। পাকিস্তানের এই তৎপরতা সম্পর্কে ভারতের গোয়েন্দা সংস্থার একটি চাঞ্চল্যকর এবং বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতীয় গোয়েন্দা বিশ্লেষকরা মনে করছেন, একসময় বাংলাদেশে ভারত যেভাবে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ পেত, বর্তমান পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সেটি আর সম্ভব হচ্ছে না। ভারতকে টার্গেট করে এবং ভারতের প্রভাব বলয় থেকে বাংলাদেশকে পুরোপুরি বের করে আনার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অত্যন্ত সক্রিয়ভাবে ঢাকায় বসে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ভারতীয় মিডিয়া এবং গোয়েন্দা রিপোর্টে এই তৎপরতাকে ঢাকা সেল হিসেবে অভিহিত করা হচ্ছে, যা আইএসআই এর উচ্চাভিলাষী এক প্রকল্পের অংশ। ভারতীয় গোয়েন্দা রিপোর্টে জোরালোভাবে দাবি করা হচ্ছে যে পাকিস্তানের মূল লক্ষ্যই হচ্ছে যে কোনো মূল্যে জামায়াতে ইসলামীকে বাংলাদেশের শক্তিশালী অবস্থানে নিয়ে আসা, যাতে একটি ভারত বিরোধী রাজনৈতিক শক্তি ঢাকায় ক্ষমতা ভাগ করে নিতে পারে। শুধু গোয়েন্দা রিপোর্ট নয়, সাম্প্রতিক দৃশ্যমান ঘটনাগুলো এই গভীর দাবির সপক্ষে সাক্ষ্য দিচ্ছে। কূটনৈতিক শিষ্টাচারের সমস্ত তোয়াক্কা না করে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার সরাসরি পাকিস্তান থেকে ঢাকা সফরে আসেন, কিন্তু তিনি কোনো সরকারি দপ্তরে বা ক্ষমতাসীন দলের নেতাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক না করে সোজা চলে যান জামায়াতে ইসলামের আমিরের বাসভবনে। কিন্তু তিনি কোনো সরকারি দপ্তরে বা ক্ষমতাসীন দলের নেতাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক না করে সোজা চলে যান জামায়াতে ইসলামীর আমিরের বাসভবনে এবং সেখানে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেন। একটি দেশের উপপ্রধানমন্ত্রী যখন প্রকাশ্যে কূটনৈতিক প্রটোকল ভেঙে বিরোধী একটি দলের নেতার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন, তখন বুঝতে বাকি থাকে না যে তাদের রাজনৈতিক এজেন্ডা কতটা গভীর এবং সুদূরপ্রসারী। দ্বিতীয় যে দেশটির কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে সেটি হলো তুরস্ক। তুরস্কের বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একে পার্টি এবং তাদের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুরু থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতি সহানুভূতিশীল। যখন বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলছিল এবং জামায়াত নেতাদের ফাঁসি কার্যকর হচ্ছিল, তখন তুরস্কের সরকারি দল একে পার্টি শুধু মৌখিক প্রতিবাদ করেই ক্ষান্ত হয়নি, তারা রাস্তায় নেমে সরাসরি এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। তুরস্কের পররাষ্ট্রনীতি মূলত মুসলিম বিশ্বের সংহতি এবং কৌশলগত মিত্রতা প্রতিষ্ঠার উপর জোর দেয়। এই জায়গা থেকেই তারা জামায়াত ইসলামীকে তাদের মতাদর্শিক মিত্র এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের বিশ্বস্ত রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করে। বর্তমানে তুরস্কের হাইকমিশন নিয়মিতভাবে জামায়াত নেতাদের সাথে বৈঠক করছে এবং বিভিন্ন কৌশলগত পরামর্শ ও লবিং সংক্রান্ত সহায়তা দিয়ে যাচ্ছে বলে খবর রয়েছে।
তুরস্কের লক্ষ্য হল দক্ষিণ এশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে তাদের একটি দৃঢ় ও বিশ্বস্ত মিত্র থাকুক। তৃতীয় যে দেশের ভূমিকা অনেকটাই নেপথ্যে সেটি হল মিশর। যদিও মিশরের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা ভিন্ন, তবুও জামায়াত ইসলামের নেতাকর্মীদের সাথে মিশরের একটি দীর্ঘদিনের গভীর সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ইসলামিক মুভমেন্টের সাথে জামায়াতের যে সংযোগ, সেখানে মিশরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরোক্ষ ভূমিকা থাকে। এই বিষয়ে খুব বেশি দালিলিক প্রমাণ প্রকাশ্যে আনা কঠিন, কারণ এগুলো অত্যন্ত গোপনীয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু বিশ্লেষকরা মনে করেন মিশন মৌলিকভাবে চায় বাংলাদেশে এমন একটি শক্তিশালী ইসলামপন্থী দল ক্ষমতায় আসুক, যারা আন্তর্জাতিক ইসলামিক প্ল্যাটফর্মগুলোতে সক্রিয় থাকবে। মিশরের এই মৌন সমর্থন বা সাইলেন্ট সাপোর্ট জামায়াতের আন্তর্জাতিক লবিং এবং পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। এবার আসা যাক এশিয়ার উদীয়মান সুপার পাওয়ার চীনের কথায়। এই নামটি এই তালিকায় যুক্ত হওয়ার আগেই নড়েচড়ে বসতে বাধ্য হয়েছেন। চীন খুব ঠান্ডা মাথা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তাদের গুটি সাজায়। বেজিং অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করে দেখেছে যে বাংলাদেশে ভারতের প্রভাব কমাতে হলে এবং তাদের সিল্ক রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে নিরাপদ রাখতে হলে ঢাকায় এমন একটি সরকার প্রয়োজন যারা কোনোভাবেই ভারতের আজ্ঞাবহ হবে না। চীন মনে করে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে বা ক্ষমতার অংশীদার হয়, তবে সেই পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত মাথা ব্যথার কারণ হবে। সম্প্রতি চীন এমন একটি নজিরবিহীন কাজ করেছে যা আন্তর্জাতিক প্রোটোকলের চরম লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। তারা রাষ্ট্রীয়ভাবে জামায়াত ইসলামীর আমির সহ ৮ জন শীর্ষ নেতাকে চীনে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এ সফরে তাদের মধ্যে কি গোপন বৈঠক হয়েছে বা কি বিষয়ে আলোচনা হয়েছে তা মিডিয়ার সামনে কখনোই আসেনি। তবে এটা স্পষ্ট যে চীন আনঅফিসিয়ালি জামায়াতকে একটি শক্তিশালী সিগন্যাল দিয়ে রেখেছে। এবার আসা যাক তালিকার পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী দেশটির কথায়, মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি হয়তো ভাবছেন যুক্তরাষ্ট্র তো সবসময় ইসলামপন্থী রাজনীতির বিরোধিতা করে, তাহলে তারা কেন জামায়াতকে ক্ষমতায় দেখতে চাইবে? কিন্তু রাজনীতির মাঠে কোনো কিছুই চিরস্থায়ী শত্রুতা বা মিত্রতা নয়, এখানে সবই স্বার্থের খেলা। আপনি যদি সাম্প্রতিক সময়ের ঘটনার প্রবাহ গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখবেন ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্বের প্রভাবশালী কূটনীতিকরা যেভাবে জামায়াতে আমিরের সাথে ঘন ঘন বৈঠক করছেন, তা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা যায় না। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ দেশের হাইকমিশনাররা জামায়াত নেতাদের সাথে নিয়মিত সাক্ষাৎ করেছেন। আর এই সব কিছুর কলকাঠি নেপথ্যে নাচছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের নীতি নির্ধারকরা এখন জোর গলায় অভিযোগ করছে যে বাংলাদেশ জামায়াত ইসলামীকে মূলধারার রাজনীতিতে এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার পেছনে মূল কারিগর হল আমেরিকা। জামায়াতের আমির সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে একাধিক গুরুত্বপূর্ণ সফর করেছেন। এই সফরগুলো কোনো সাধারণ ভ্রমণ ছিল না, এগুলো ছিল পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করার এক সুদূরপ্রসারী মিশন এবং দৃশ্যত তারা সফলও হয়েছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান, তুরস্ক, মিশর, চীন এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এই 5টি ভিন্ন ভিন্ন মতাদর্শের এবং স্বার্থের দেশ এক অদ্ভুত উপায়ে একটি জায়গায় এসে মিলেছে, আর তা হল বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক উত্থান। আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই আন্তর্জাতিক খেলা আরও তীব্র এবং জটিল হয়ে উঠবে। এই পরাশক্তিগুলো কি শেষ পর্যন্ত তাদের লক্ষ্য পূরণ করতে পারবে, নাকি ভূরাজনীতির এই খেলায় আবার নতুন কোনো মোড় আসবে, সেটা কেবল সময় বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী এখন আর একা নয়। তাদের পেছনে রয়েছে বিশ্বের বাঘা বাঘা সব শক্তির অদৃশ্য এবং শক্তিশালী হাত, যারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে মরিয়া।